ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। উচ্চ মাধ্যমিক ভূগোলের এমসিকিউ এসিকিউ এর জন্য ভিডিও সিরিজ আমি শুরু করেছিলাম। আজকে তার তৃতীয় পার্ট। আগের দুটির ভিডিওতে প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ এর প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে অর্থনৈতিক ভূগোলের অর্থনৈতিক ক্রিয়াকলাপের ধারণা এবং কৃষির ওপর যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করব। অর্থনৈতিক ক্রিয়াকলাপের ধারণা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব। তোমরা চাইলে খাতায় নোট করে নিতে পারো, এগুলোর প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক ক্রিয়াকলাপে প্রথম যে প্রশ্নটা রয়েছে, প্রথম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মীদের বলা হয় লাল পোশাক কর্মী বা রেড কলার কর্মী বা রেড কলার ওয়ার্কার্স। এটা কিন্তু মাথায় রাখতে হবে। দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মীদের বলা হয় নীল পোশাক কর্মী বা ব্লু কলার্স ওয়ার্কার্স। তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মীদের বলা হয় গোলাপি পোশাক কর্মী বা পিঙ্ক কলার ওয়ার্কার্স। চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মীদের বলা হয় সাদা পোশাক কর্মী বা ধূসর পোশাক কর্মী বা হোয়াইট বা গ্রে কলার ওয়ার্কার্স। এটা কিন্তু মাথায় রাখতে হবে। চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ কোনগুলো? তথ্য প্রযুক্তি গবেষণা। এভাবে প্রশ্ন আসতে পারে যে তথ্য প্রযুক্তি ও গবেষণা এইসব কর্মীদের যে কলার কর্মী বলা হয়ে থাকে। চারটা অপশন দিয়ে দিতে পারে, ধূসর পোশাক কর্মী বা গ্রে হোয়াইট কলার্স ওয়ার্কার্স বা সাদা পোশাক কর্মী বা গ্রে কলার ওয়ার্কার্স উল্লেখ থাকতে পারে। এটা মাথায় রাখতে হবে যে চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ হচ্ছে গবেষণা এবং তথ্য প্রযুক্তি। তো এরা হচ্ছে সাদা পোশাক কর্মী বা হোয়াইট কলার ওয়ার্কার্স। একই রকমভাবে পঞ্চম শ্রেণীর বা পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যারা কর্মী তারা হচ্ছে সোনালী পোশাক কর্মী নামে পরিচিত। এদেরকে থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধির ভাণ্ডার বলা হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, নোট রাখতে হবে যে চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ হচ্ছে গবেষণা এবং তথ্য প্রযুক্তি। পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ পেশাদার পরামর্শদান যারা আছে, নীতি নির্ধারণ আছে বা পরিকল্পনা গ্রহণকারী, এরা কিন্তু পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত। এরপর থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধির ভাণ্ডার বলা হয় যারা কুইন আরবি পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপকে। তাহলে থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধির ভাণ্ডার কারা? যে থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধির ভাণ্ডার বলা হয় কুইন আরবে পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মীদের বলা হয় থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধির ভাণ্ডার। এরপরে 9 নম্বর যে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। তো কোনগুলো তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা কোনগুলো নয়, এমসিকিউ এসিকিউ আসতে পারে বা সাধারণত এমসিকিউ এসিকিউ বেশি আসতে পারে, অথবা অনেক সময় আসে যে পরিষেবামূলক কাজ বা পর্যটন কোন স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে যেটা হচ্ছে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। ব্যবসা বাণিজ্য, পরিবহন, যোগাযোগ, পর্যটন এবং বিভিন্ন পরিষেবামূলক কাজ, যেমন ডাক্তারের যে পরিষেবা পাচ্ছি আমরা চিকিৎসকের কাছ থেকে, বা কিংবা হোটেলের যে আমরা পরিষেবা পাচ্ছি, কিংবা শিক্ষকের যে শিক্ষাদান, এগুলো সমস্তটাই হচ্ছে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এছাড়াও আন্তর্জাতিক যে বাণিজ্য, এটাও তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। মৌমাছি পালন, পশুপালন, মৎস্য চাষ, ফল ফুল পশম সংগ্রহ, এগুলো হচ্ছে প্রথম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। তো আসতে পারে যে এগুলোর মধ্যে কোনটি প্রথম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা কোনটি প্রথম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ নয়। সেক্ষেত্রে প্রথম স্তরের যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ, কৃষি ছাড়াও মৌমাছি পালন, পশুপালন, মৎস্য চাষ, ফুল পশম ইত্যাদি সংগ্রহ হচ্ছে প্রথম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। তাছাড়া পানি থেকে খনিজ সংগ্রহ, এগুলিও হচ্ছে প্রথম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। শিক্ষকের শিক্ষাদান এটাও কিন্তু তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এবং ভারতের অর্থনীতির অর্থনীতির মেরুদণ্ড কাকে বলা হয়? কৃষিক্ষেত্রকে ভারতের অর্থনীতির মেরুদণ্ড বলা হয়। নেক্সট, যে সেবা ক্ষেত্রে নিযুক্ত কর্মীদের বলা হয়, সেবা ক্ষেত্রে নিযুক্ত কর্মী যারা আছে তাদের বলা হয় পিঙ্ক কলার কর্মী বা গোলাপি পোশাক কর্মী বা পিঙ্ক কলার ওয়ার্কার্স বলা হয়ে থাকে। এরপরে আছে শিল্প ও নির্মাণ ক্ষেত্রে নিযুক্ত কর্মীদের বলা হয় নীল পোশাক কর্মী। তো শিল্প এবং নির্মাণ কার্য এগুলো হচ্ছে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। আর দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ মানে হচ্ছে নীল পোশাক কর্মী। যে শস্যকে কেন্দ্র করে ভারতের সবুজ বিপ্লবের সূত্রপাত হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে গমকে কেন্দ্র করে কিন্তু ভারতের সবুজ বিপ্লবের সূত্রপাত হয়েছিল। এবং ভারতের সবুজ বিপ্লবের সূত্রপাত কোথায় হয়েছিল? পাঞ্জাব এবং হরিয়ানায় এই সবুজ বিপ্লবের সূত্রপাত হয়েছিল। ভারতের নীল বিপ্লবের জনক কাকে বলা হয়? ডক্টর অরূপ কৃষ্ণনকে। এতে নীল বিপ্লবটা কিসের সঙ্গে যুক্ত? এই নীল বিপ্লবটা যুক্ত রয়েছে মাছ উৎপাদনের সঙ্গে। ভারতীয় সবুজ বিপ্লবের জনক, অর্থাৎ ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এম.এস. স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। সবুজ বিপ্লবটা কার সঙ্গে জড়িত? সাধারণত বিভিন্ন শস্য, বিশেষ করে খাদ্যশস্য উৎপাদনের ক্ষেত্রে এই সবুজ বিপ্লব জড়িত। তো প্রথমে কিন্তু মাথায় রাখতে হবে যে গমকে দিয়েই সবুজ বিপ্লব শুরু হয়েছিল
সারা পৃথিবীতে যদি বলা হয় তাহলে মেক্সিকোতে প্রথম সবুজ বিপ্লব শুরু হয়েছিল এবং ভারতে কোথায় হয়েছিল শুরু? পাঞ্জাব হরিয়ানায় শুরু হয়েছিল। এবং আরও মাথায় রাখতে হবে যে যদি বলা হয় এমনি যদি বলা হয় সবুজ বিপ্লবের জনককে, তারপর ডক্টর নরম্যান বোরলগ, কিন্তু যদি বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনককে তখন কিন্তু মাথায় রাখতে হবে যে এম.এস. স্বামীনাথন। এবং ধানের ক্ষেত্রে যে সবুজ বিপ্লবের সূত্রপাত হয়েছিল এটা কিন্তু ফিলিপাইন্সের ম্যানিলাই, এটা কিন্তু গমের পরে শুরু হয়েছিল। এরপর নেক্সট ভারতের শ্বেত বিপ্লবের জনক ভার্গিস কুরিয়েন। এই শ্বেত বিপ্লবটা কিসের সঙ্গে যুক্ত রয়েছে? দুগ্ধ এবং দুগ্ধজাত দ্রব্য উৎপাদনের সঙ্গে জড়িত রয়েছে এই শ্বেত বিপ্লব। এরপর মিলেট যে কৃষি প্রণালীর প্রধান ফসল, মিলেট হচ্ছে শুষ্ক কৃষির প্রধান ফসল। এটা মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই যে 16 থেকে শুরু করে 21 পর্যন্ত প্রত্যেকটাই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, শ্রীলঙ্কায় যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত, এটাও খুব গুরুত্বপূর্ণ। নারিকেল হচ্ছে লিভিং ফার্মেসি বা জীবন্ত ঔষধালয় নামে পরিচিত। এরপরে শস্য প্রগাঢ়তা সর্বাধিক হয়, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। নিবিড় কৃষিতে শস্য প্রগাঢ়তা কিন্তু সর্বাধিক হয়ে থাকে। নিবিড় কৃষির প্রধান ফসল ধান। এই যে প্রশ্নগুলো প্রত্যেকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বললে ভুল হবে না। এগুলো হচ্ছে সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে ধান চাষের ক্ষেত্রে সবুজ বিপ্লবের সূচনা হয় ফিলিপাইন্সের ম্যানিলায় ধান চাষের সূত্রপাত হয়। এবং শস্য সমন্বয়ের ধারণা দেন কে? জে.সি. হুইভার। সালটাও মাথায় রাখতে হবে, 1954 সালে শস্য সমন্বয়ের ধারণা দেন। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলোই কিন্তু পরীক্ষাতে আসার মতো। কোকোনাট ট্রায়াঙ্গেলটা কিন্তু শ্রীলঙ্কায় যে নারিকেল বাগিচাগুলো রয়েছে এগুলোকে যদি একত্রে দেখা হয়, কল্পনা করা হয়, কিন্তু এগুলোকে একটা ত্রিভুজের মতো লাগবে এই সমস্ত বাগানগুলিকে। তো এই কোকোনাট ট্রায়াঙ্গেল দেখা যায় কোথায়? শ্রীলঙ্কায় দেখা যায়। শ্রীলঙ্কার নারিকেল বাগানগুলিকে যদি দেখা যায় তো সেক্ষেত্রে কিন্তু একটা ত্রিভুজের মতো কিন্তু আকার ধারণ করে। এই জন্য এই শ্রীলঙ্কার যে নারিকেল বাগিচাগুলিকে সম্মিলিতভাবে কোকোনাট ট্রায়াঙ্গেল বলা হয়। এরপরে মালয়েশিয়ার স্থানান্তর কৃষি কী নামে পরিচিত? লাদাং। খুবই গুরুত্বপূর্ণ। ব্রাজিলের স্থানান্তর কৃষি রোকা। মোস্ট ইম্পর্টেন্ট একটি পয়েন্ট মাথায় রাখতে হবে। শ্রীলঙ্কায় স্থানান্তর কৃষি কী নামে পরিচিত? শ্রীলঙ্কার স্থানান্তর কৃষি চিয়ানা নামে পরিচিত। মায়ানমারের টাঙ্গিয়া। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তা আমাদের ভারতের উত্তর পূর্বেও কিন্তু ঝুম নামে পরিচিত রয়েছে। উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে উদ্যান কৃষিতে সারা বছর শাকসবজির চাষকে বলা হয় ওলেরিকালচার। তাহলে কি বলা হয়? শাকসবজির চাষকে বলা হয় উদ্যান কৃষিতে সারা বছর শাকসবজির চাষকে বলা হয়ে থাকে ওলেরিকালচার। এবং উদ্যান কৃষিতে সারা বছর ফুলের চাষকে বলা হয় ফ্লোরিকালচার এবং সারা বছর ফলের চাষকে বলা হয় পোমাম কালচার। তো পোমাম কালচার কোনগুলো? যেমন পেঁপে, কলা, এগুলো হচ্ছে পোমাম কালচারের ফসল। এরপরে ওলেরিকালচার বিভিন্ন শাকসবজিগুলো যে রয়েছে, ফ্লোরিকালচার বিভিন্ন ফুলগুলো রয়েছে, ফুলের চাষগুলো সারা বছর ধরে যে চাষ করা হয় বাজার বাগান কৃষিতে, এগুলো হচ্ছে ফ্লোরিকালচার। এবার ভিটিকালচার কি? যে আঙুরের চাষকে বলা হয় ভিটিকালচার। এবং একই জমিতে বিভিন্ন শস্যের চাষকে শস্যাবর্তন বলে। অর্থাৎ একই জমিতে যখন বছরের বিভিন্ন সময়ে কিংবা বিভিন্ন বছরে বিভিন্ন শস্যের চাষ করা হয় তখন তো সেটাকে বলা হয় শস্যাবর্তন। নেক্সট, বিশ্বের আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ব্রাজিল। এবং ভারত আখ উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করে ব্রাজিলের পরেই। এবং ভারতের যে রাজ্য আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। এরপরে গবাদি পশু পালন ও দুগ্ধ উৎপাদনে ভারতের স্থান কিন্তু প্রথম। গবাদি পশু পালন এবং দুগ্ধ উৎপাদনে ভারতের স্থান প্রথম। সবুজ বিপ্লবের সূত্রপাত হয়েছিল কোথায়? মেক্সিকোতে। কোথায় শুরু হয়েছিল? মেক্সিকোতে। কার হাত ধরে হয়েছিল? ডক্টর নরম্যান বোরলগের হাত ধরে হয়েছিল, যার কারণে এই সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়ে থাকে? ডক্টর নরম্যান বোরলগকে। যদি বলা হয় কিন্তু ভারতের সবুজ বিপ্লবের জনককে, তখন মাথায় রাখতে হবে এম.এস. স্বামীনাথন হচ্ছে ভারতের সবুজ বিপ্লবের জনক। কারণ ভারতের সবুজ বিপ্লবের সূত্রপাত হয়েছিল এম.এস. স্বামীনাথনের হাত ধরে। এবং কোথায় হয়েছিল? পাঞ্জাব হরিয়ানায়। এরপরে ভারতের চিংড়ির রাজধানী কাকে বলা হয়? নেল্লোর জেলাকে। কোন জেলাকে? অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলাকে। এরপর নেক্সট যে অপারেশন ফ্লাডের সঙ্গে যুক্ত কি রয়েছে? অপারেশন ফ্লাডটা কি? এই যে 1970-এর দশকে দুধ এবং দুগ্ধজাত দ্রব্য উৎপাদনের জন্য একটা বিশেষ কর্মসূচি গ্রহণ করেছিল, যেটাকে কি বলা হয়ে থাকে? অপারেশন ফ্লাড। অর্থাৎ 1970-এর দশকে দুধ এবং দুগ্ধজাত দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে
যে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল সেটা হচ্ছে অপারেশন ফ্লাড, যেটা শ্বেত বিপ্লবের সঙ্গে জড়িত রয়েছে। নেক্সট 44 নম্বরে রয়েছে প্রধান দুটি সুবিধা। এখানে বলা হয়েছে শস্যাবর্তন। শস্যাবর্তনের যে প্রধান দুটি সুবিধা যখন বলবে, তো শস্যাবর্তনের প্রধান দুটি সুবিধা কী কী? শস্যাবর্তনের প্রধান সুবিধা যে মৃত্তিকার উর্বরতা বজায় থাকে এবং আগাছা দমন হয়। ভারতে শুষ্ক কৃষি দেখা যায় কোন কোন রাজ্যে? উল্লেখযোগ্য যে রাজ্যগুলো আছে শুষ্ক কৃষির, পাঞ্জাব, গুজরাট, রাজস্থান, এইগুলি রাজ্য কিন্তু ভারতের শুষ্ক কৃষি কিন্তু অধিক দেখা যায়। এরপরে কেরালার স্থানান্তর কৃষি কী নামে পরিচিত? পোনম নামে পরিচিত। এবং ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের স্থানান্তর কৃষি পোডু নামে পরিচিত। উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশে স্থানান্তর কৃষি ঝুম নামে পরিচিত। এই যে স্থানান্তর কৃষিগুলো রয়েছে বিভিন্ন স্থানের, এগুলো কিন্তু একটা আসার সম্ভাবনা রয়েছে। এরপর খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ একবার এসেছিল যে শুষ্ক কৃষি যে অঞ্চলে প্রচলিত সেখানে সর্বাধিক যদি বৃষ্টিপাত হয়, সেই অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 75 সেমি, অর্থাৎ সেখানে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু 75 সেমির কম হবে। ধান এবং গম উৎপাদনে ভারতের স্থান দ্বিতীয়, চীনের পরে। চীন ধান এবং গম উৎপাদনে প্রথম এবং ভারতের স্থান দ্বিতীয়। চীনের ধানের গোলা বলা হয় হুনান প্রদেশকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর ভারতের ধান উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য পশ্চিমবঙ্গ, কিন্তু হেক্টর প্রতি ধান উৎপাদনে পাঞ্জাব, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে নেক্সট যে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় পূর্ব বর্ধমানকে। এরপর 55 নম্বর ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার ওড়িশার কটকে অবস্থিত। পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার হুগলির চুঁচুড়ায় অবস্থিত। ভারতে গম উৎপাদনের প্রথম স্থান অধিকারী রাজ্য উত্তরপ্রদেশ, কিন্তু হেক্টর প্রতি গম উৎপাদনের প্রথম স্থান অধিকার করেছে পাঞ্জাব। এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। এরপর নেক্সট ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগার। ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগার কোথায় রয়েছে? ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগার অবস্থিত দিল্লির পুসায়। এবং আন্তর্জাতিক গম গবেষণাগার কোথায়? মেক্সিকো সিটিতে। গমের উচ্চ ফলনশীল বীজ, এই যে বীজগুলো আছে নামগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কল্যাণ সোনা, সোনালিকা, সোনা 227 সোনারা, এগুলো হচ্ছে কিন্তু গমের উচ্চ ফলনশীল বীজ। এরপর ডাল উৎপাদনে ভারতের স্থান প্রথম, হেক্টর প্রতি ডাল উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে গুজরাট, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এই ডাল থেকে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে একটা প্রশ্ন। এরপরে জোয়ার, বাজরা, রাগি এইসব ফসলকে একত্রে কি বলা হয়? মিলেট বলে, অর্থাৎ এগুলো হচ্ছে মিলেট জাতীয় শস্য। জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকার করে মহারাষ্ট্র। বাজরা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে রাজস্থান। রাগি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কর্ণাটক। এবং মনে রাখার একটা সূত্র আছে, মহাজোয়ার, বাজরাজ, রাগি, কর্ণাটক। মহাজোয়ার অর্থাৎ মহারাষ্ট্র জোয়ার উৎপাদনে প্রথম, বাজরা উৎপাদনে রাজস্থান, এবং রাগি কর্ণাটক, অর্থাৎ কর্ণাটক রাগি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। এরপরে ভারতের রাগি আর অন্য যে নামে পরিচিত মারুয়া, তো রাগি আর অন্য যে নামে পরিচিত সেটা হচ্ছে মারুয়া নামে কিন্তু বিশেষ খ্যাত। দক্ষিণ ভারতে বাজরাকে কি বলা হয়ে থাকে? বাজরাকে দক্ষিণ ভারতে কম্বু বলা হয়ে থাকে। তামিলনাড়ুর জোয়ার যে নামে পরিচিত চোলাম নামে পরিচিত। কফি উৎপাদনে প্রথম স্থান অধিকারী কর্ণাটক, এবং হেক্টর প্রতি কফি উৎপাদনে কর্ণাটক প্রথম স্থান অধিকার করে। এবং ভারতের কফি গবেষণাগার কোথায় রয়েছে? কর্ণাটকের চিকমাগালুরে। এই তিনটে প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কফি থেকে কিন্তু একটা এমসিকিউ এর মধ্যে একটা কিন্তু আসবে। এরপর সবচেয়ে উন্নত মানের কফি আরবীয় কফি, এবং ভারতে সর্বাধিক যে কফি চাষ হয় সেটা হচ্ছে রবস্টা কফি। পৃথিবীর কফির পাত্র ব্রাজিলকে বলা হয়, কিন্তু ভারতের কফির পাত্র কাকে বলা হয়? কর্ণাটককে। ভারতের কফির পাত্র বলা হয় কর্ণাটককে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে ব্রাজিলের কফি বাগানগুলিকে বলা হয় ফাজেন্ডা। খুবই ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট একটি লাইন, যে ব্রাজিলের কফি বাগানগুলিকে কী বলা হয়ে থাকে? ফাজেন্ডা বলা হয়ে থাকে। আন্তর্জাতিক বাজারে কফির মূল্য নির্ধারণ পদ্ধতিকে বলা হয় ভ্যালোরাইজেশন। তাহলে ভ্যালোরাইজেশন কি? আন্তর্জাতিক বাজারে কফির মূল্য নির্ধারণ পদ্ধতিকে বলা হয় ভ্যালোরাইজেশন। চা উৎপাদনে শ্রীলঙ্কার স্থান চতুর্থ। হচ্ছে চতুর্থ। ওলং চা কেবলমাত্র তাইওয়ানে উৎপাদিত হয়। শ্রীলঙ্কায় সর্বপ্রথম চা বাগিচাগুলো গড়ে উঠেছিল কোথায়? ক্যান্ডি অঞ্চলে। মাথায় রাখতে হবে যে শ্রীলঙ্কায় প্রথম বাগিচাগুলো গড়ে উঠেছিল ক্যান্ডি অঞ্চলে। চা উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে অসম রাজ্য, কিন্তু হেক্টর প্রতি চা উৎপাদনে কর্ণাটক প্রথম। নেক্সট, পৃথিবীতে কার্পাস উৎপাদনে পাকিস্তানের স্থান কিন্তু চতুর্থ। এবং কার্পাস গাছের ক্ষতি করে পোকা হলো বল উইভেল। প্রশ্ন কিন্তু এমসিকিউ প্রচুর আসে এই প্রশ্নটা, যে অনেক সেটে দেখবে টেস্ট পেপারে, যে বল উইভেল কোন গাছের ক্ষতি করে? এটা হচ্ছে কার্পাস গাছের ক্ষতি করে। পিঙ্ক বোলওয়ার্ম বা বল উইভেল এটা কার্পাস গাছের ক্ষতি করে। দীর্ঘ আঁশযুক্ত তুলো রপ্তানিতে মিশর প্রথম।
এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু টেস্ট পেপারে বেশ কয়েকবার ছিল। এরপর রেটুন প্রথা দেখা যায় আখ চাষের ক্ষেত্রে, রেটুন প্রথা দেখা যায় আখ চাষের ক্ষেত্রে। ভারতে আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে উত্তরপ্রদেশ এবং আখ উৎপাদনে বিশ্বে ভারতের স্থান দ্বিতীয় ব্রাজিলের পরেই। ভারতের আখ গবেষণাগার রয়েছে উত্তরপ্রদেশের লখনৌতে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর যে ধরনের পাট ভূমিক্ষয় নিয়ন্ত্রণে সাহায্য করে তাকে বলে জিওটেক, অর্থাৎ জিওটেক পাট ব্যবহৃত হয় ভূমিক্ষয় নিয়ন্ত্রণে, এবং ওইওটেক পাট নির্মাণ কার্যে ব্যবহৃত হয়, অর্থাৎ নির্মাণ কার্যে ব্যবহৃত পাটকে বলা হয় ওইওটেক। তৈলবীজ উৎপাদনে ভারতের স্থান বিশ্বে প্রথম, এবং ভারতের চীনাবাদাম উৎপাদনে প্রথম দুটি রাজ্য খুবই গুরুত্বপূর্ণ, গুজরাট এবং তামিলনাড়ু। চীনাবাদাম উৎপাদনে প্রথম দুটি রাজ্য, গুজরাট প্রথম, তামিলনাড়ু দ্বিতীয়। এরপরে উদ্ভিজ্জ মাংস বলা হয় বা গরিবের মাংস কাকে বলা হয় থাকে, সোয়াবিনকে বলা হয়। আর দুটি সোয়াবিন উৎপাদক রাজ্য মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, দুটোই মহামহাদেশে রয়েছে, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র প্রধান দুটি সোয়াবিন উৎপাদক রাজ্য। নেক্সট, শ্রীলঙ্কায় নারিকেল চাষ জীবনবৃক্ষ, কল্পতরু ও তৃণরাজ নামে পরিচিত। শ্রীলঙ্কায় নারিকেল চাষ জীবনবৃক্ষ, কল্পতরু, তৃণরাজ নামে পরিচিত। এটিকে আবার লিভিং ফার্মেসিও বলা হয়। লিভিং ফার্মেসি কাকে বলা হয়ে থাকে, ডাবকে বলা হয়ে থাকে। কোথায়? শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় নারিকেলকে কী বলা হয়ে থাকে, লিভিং ফার্মেসি বা জীবন্ত ঔষধালয়। ভারতের নারিকেল চাষে প্রথম স্থান অধিকার করে কেরালা, এবং বাজারবাং কৃষি আমেরিকা যুক্তরাষ্ট্রে ট্রাক ফার্মিং নামে পরিচিত, এবং মার্কেট গার্ডেনিং কোথায়, ইউরোপের দেশগুলোতে, এগুলো কিন্তু মার্কেট গার্ডেনিং নামেও কিন্তু পরিচিত। মাথায় রাখতে হবে এইগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভূগোলের, যে কৃষি পর্যন্ত এবং অর্থনৈতিক ক্রিয়াকলাপের ধারণা থেকে শুরু করে কৃষি পর্যন্ত যে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম। এগুলো কিন্তু ভালো করে দেখবেন। নেক্সট ভিডিওতে আমি কিন্তু বাকি যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউর জন্য যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সেগুলো কিন্তু আলোচনা করে দেবো।